চলো এখন আলোচনা করা যাক ওল্ড ইংলিশ লিরিক অ্যান্ড ইলিজিয়াক পোয়েট্রি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাইট আ নোট অন ওল্ড ইংলিশ লিরিক্যাল অ্যান্ড ইলিজিয়াক পোয়েট্রি। Most of the well-known Anglo-Saxon lyrics and elegies appear in the Exeter book. Most of the well-known Anglo-Saxon lyrics and elegies, যে বেশিরভাগ ভালো পরিচিত, যেগুলো ভালো জানা, ওয়েল নোন অ্যাংলো-স্যাক্সন লিরিক্স অ্যান্ড ইলিজিজ, অ্যাংলো-স্যাক্সন লিরিক্স এবং ইলিজিগুলো অ্যাপিয়ার ইন দ্য এক্সেটার বুক, সেগুলো এক্সেটার বুকে এসছে। দেয়ার ইজ no connection between the individual pieces. There is no connection, এখানে কোনো কানেকশন নেই। there is no connection between the individual pieces, এক একটা পিসের মধ্যে। এক একটা পিস বলতে না, আমরা যেগুলো পড়বো যেমন দ্য ওয়ান্ডারার, তারপরে আবার পড়বো দ্য সি ফেরার, এরকম এক একটা পিসের মধ্যে, ইন্ডিভিজুয়াল পিসগুলোর মধ্যে। বাট দে ইচ ডিসপ্লে, কিন্তু তারা প্রত্যেকেই দেখায় সিমিলার কোয়ালিটিজ, একই রকমের গুণগুলো। দে আর মেডিটেটিভ ইন ক্যারেক্টার, তারা ক্যারেক্টারের দিক থেকে মেডিটেটিভ, দ্যাট মিনস ধ্যানমূলক। এই ওয়ার্ডটা মনে রাখবে, মেডিটেটিভ। মেডিটেটিভ মানে হলো ধ্যানমূলক, মেডিটেটিভ ইন ক্যারেক্টার। অ্যান্ড ক্যান বি কল্ড মনোলগস, এবং সেগুলোকে মনোলগস বলা যেতে পারে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দ্য অ্যাংলো-স্যাক্সন লিরিক্স অ্যান্ড ইলিজিজ আর, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সব থেকে গুরুত্বপূর্ণ অফ দ্য ওল্ড ইংলিশ লিরিক্স অ্যান্ড ইলিজিজ আর, ওল্ড ইংলিশ লিরিক্স এবং ইলিজিগুলো হলো। এরপরে আমরা সেগুলোকে এক এক করে আলোচনা করব। দ্য ওয়ান্ডারার। দ্য ওয়ান্ডারার ইজ অ্যান ওল্ড ইংলিশ পোয়েম অফ 115 লাইন্স বাই অ্যান আননোন অ্যাংলো-স্যাক্সন পোয়েট। দ্য ওয়ান্ডারার হলো একটা ওল্ড ইংলিশ পোয়েম, 115 লাইনের, একজন অজানা অ্যাংলো-স্যাক্সন কবির লেখা, অ্যান আননোন অ্যাংলো-স্যাক্সন পোয়েট। অজানা অ্যাংলো-স্যাক্সন পোয়েট বলতে অ্যানোনিমাস পোয়েট যাদেরকে বলা হয়, যাদের নামটা কবিতার মধ্যে নেই। ইট ক্যান বি রিড অ্যাজ দ্য ল্যামেন্ট অফ এ সলিটারি ম্যান হু হ্যাড ওয়ান্স বিন হ্যাপি ইন দ্য সার্ভিস অফ এ ওয়েল লাভড লর্ড। ইট ক্যান বি রিড, এটাকে পড়া যেতে পারে, অ্যাজ দ্য ল্যামেন্ট অফ এ সলিটারি ম্যান, একটা সলিটারি ম্যানের, একটা নিঃসঙ্গ লোকের ল্যামেন্ট হিসেবে, দুঃখ প্রকাশ হিসেবে, হু হ্যাড ওয়ান্স বিন হ্যাপি, যে একদা সুখী ছিল, ইন দ্য সার্ভিস অফ এ ওয়েল লাভড লর্ড, একটা ওয়েল লাভড লর্ডের সার্ভিসে। ওয়েল লাভড লর্ড বলতে ওয়েল লাভড লর্ড, এটা বলতে বোঝাচ্ছে যে যে লর্ড, যে মালিক তাকে খুব ভালোবাসত, অফ এ ওয়েল লাভড লর্ড। বাট নাও আফটার হিজ লর্ডস ডেথ, কিন্তু এখন তার লর্ডের মৃত্যুর পরে, হি হ্যাজ বিকাম এ লোনলি ওয়ান্ডারার, সে একজন নিঃসঙ্গ বা একাকী ওয়ান্ডারার হয়ে গেছে। ওয়ান্ডারার বলতে যারা ভ্রমণ করে, ভ্রমণকারী হয়ে গেছে। জার্নি অ্যাক্রস দ্য আইসি সি, যে জার্নি করছে অ্যাক্রস দ্য আইসি সি, মানে বরফে ঢাকা সমুদ্রে যে জার্নি করছে। হিজ মেমোরিজ অফ হ্যাপিনেস অ্যান্ড হিজ রিফ্লেকশনস অন দ্য vicissitudes of human life constitute the poem. His memories of happiness, তার সুখের স্মৃতিগুলো, and his reflections on the vicissitudes of human life, এবং তার যে প্রতিফলনটা, on the vicissitudes of human life, vicissitudes of human life, vicissitudes বলতে কি না, ups and downs, vicissitudes বলতে বোঝায় ups and downs। ইরেজ হচ্ছে না, আচ্ছা চলো। ভিসিটিউডস অফ হিউম্যান লাইফ, ভিসিটিউডস বলতে আপস অ্যান্ড ডাউনস, মানে ওঠানামা, উত্থান পতন, অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের, কনস্টিটিউট দ্য পোয়েম, এই কবিতাটার গঠন করেছে। তার মানে আমরা যদি পরিষ্কারভাবে বুঝতে চাই, তাহলে এই কবিতাটার মধ্যে আমরা পাবো কি না, ওই ওয়ান্ডারারের মেমোরিজ অফ হ্যাপিনেস, সুখের স্মৃতিচারণ, এবং মানব জীবনের যে ভিসিটিউডস, আপস অ্যান্ড ডাউনস, উত্থান পতন, তার উপরে রিফ্লেকশন। His fervent love for his dead lord leads
his to envisage a future union with him. His fervent love for his dead lord, তার মৃত লর্ডের প্রতি তার যে প্রচুর ভালোবাসা, লিডস হিজ, এই হিজটা সম্ভবত হিম হবে, লিডস হিম টু এনভিসেজ, এই হিজটা তাহলে তোমরা হিম করে নেবে, হিজটা হিম হবে, লিডস হিম, তাকে নিয়ে যায় টু এনভিসেজ আ ফিউচার ইউনিয়ন উইথ হিম, যে সে যেন একটা এনভিসেজ করে, যে ভবিষ্যতে সে যেন ভবিষ্যৎ দেখতে পায় যে তার লর্ডের সাথে পুনর্মিলন হবে ভবিষ্যতে। দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম ইজ সামহোয়াট এম্বিগুয়াস, এই কবিতাটার গঠনটা কিছুটা এম্বিগুয়াস, অস্পষ্ট, আমাদের কাছে ক্লিয়ার নয় এটা। ইট মে রিপ্রেজেন্ট আ মনোলগ উইথ টু রিপোর্টেড স্পিচেস or alternatively speeches by different characters. It may represent, এটা রিপ্রেজেন্ট করতে পারে এ মনোলগ, একটা মনোলগকে, মনোলগ বলতে একজন সিঙ্গেল স্পিকারের যে কথা, মনোলগ, মনো মানে তোমরা জানো, মনো মানে হলো সিঙ্গেল, আর লগ মানে এখানে স্পিচ, কথাবার্তা, তাহলে একটা সিঙ্গেল স্পিকারের কথাবার্তা। সো ইট মে রিপ্রেজেন্ট, এটা রিপ্রেজেন্ট করতে পারে একটা মনোলগকে, মানে একজন কোনো বক্তার কথাকে, উইথ টু রিপোর্টেড স্পিচেস, যেখানে দুটো রিপোর্টেড স্পিচ রয়েছে, অথবা অল্টারনেটিভলি স্পিচেস বাই ডিফারেন্ট ক্যারেক্টার্স, আলাদা আলাদা চরিত্রের স্পিচ হতে পারে। হাউএভার, যাই হোক, দ্য ইলিজিয়াক স্পিরিট ইজ সো ফোর্সফুল, ইলিজিয়াক স্পিরিটটা এতটাই বেশি ইন দ্য পোয়েম, এই কবিতাটাতে, দ্যাট সাম ক্রিটিক্স হ্যাভ গান সো ফার, যে কিছু সমালোচক, ক্রিটিক্স বলতে সমালোচক, কিছু সমালোচক এতটা দূরে চলে গেছেন অ্যাজ টু কম্পেয়ার ইট, এটাকে তুলনা করছেন উইথ টেনিসনস প্যালপেবল গ্রিফ ইন হিজ ইলিজি ইন মেমোরিয়াম, যে টেনিসনের ইন মেমোরিয়ামের যে গ্রিফ তার সাথে এটাকে তুলনা করছেন। টেনিসনের ইন মেমোরিয়াম হচ্ছে একটা বিখ্যাত ইলিজি, তো টেনিসনের ইন মেমোরিয়াম ইলিজিতে যে গ্রিফটা রয়েছে সেই গ্রিফের সাথে কম্পেয়ার করতে চলে গেছেন অনেক ক্রিটিক্স এই দ্য ওয়ান্ডারারের গ্রিফটাকে, মানে এটার ইলিজিয়াক স্পিরিটটা এতটাই ফোর্সফুল। Next, the Seafarer. The Seafarer is a poem of 120 lines preserved in the Exeter book. The Seafarer হলো একটা কবিতা 120 লাইনের, preserved in the Exeter book, যেটা এক্সেটার বুকে প্রিজার্ভ করা রয়েছে। আমরা আগে এটা দেখলাম যে বেশিরভাগ ইলিজিগুলো এক্সেটার বুকেই রয়েছে। ইট ইজ অ্যাপারেন্টলি আ ডায়লগ, এটা বাহ্যিকভাবে একটা ডায়লগ বিটুইন এ ভেটেরান মেরিনার ডেসক্রাইবিং দ্য লোনলি সাফারিংস অফ লাইফ অ্যাট সি, একজন ভেটেরান মেরিনারের, মানে একদম দারুণ একজন খুব দক্ষ মেরিনারের, ভেটেরান কথাটা তোমরা এমনিতে শুনেছো, দেখবে যে ভেটেরান ব্যাটসম্যান এরকম বলা হয়, তো ভেটেরান মেরিনার ডেসক্রাইবিং দ্য লোনলি সাফারিংস অফ লাইফ অ্যাট সি, যে দক্ষ মেরিনার, একজন নাবিক, যে বর্ণনা করছে তার নিঃসঙ্গ ভোগান্তিটাকে সমুদ্র জীবনে। অ্যান্ড এ ইউথ, এবং একটা ইউথ, ইগার টু ব্রেভ দ্য ডেঞ্জার্স অফ দ্য ওয়াটার্স, এই ওয়াটার্সের বিপদগুলোকে সাহসিকতার সাথে তার সম্মুখীন হচ্ছে। তো এখানে ওয়াটার্স, দেখো ওয়াটার্স প্লুরাল করা আছে, ওয়াটার্স বলতে সমুদ্রকে বোঝাচ্ছে এখানে। তাহলে বাহ্যিকভাবে এটাকে একটা ডায়লগ মনে হচ্ছে যে একটা ভেটেরান মেরিনারের মধ্যে খুব দক্ষ একজন মেরিনার বা ওল্ড মেরিনার আমরা ধরতে পারি, স্কিল্ড মেরিনার, এবং একটা ইউথের মধ্যে। বাট দ্য পোয়েম মে ভেরি ওয়েল বি দ্য মনোলগ অফ অ্যান ওল্ড seaman who, though remembering the suffering at sea, yet has a restless spirit and a pagan fascination for a sailor's life. বাট দ্য পোয়েম, কিন্তু কবিতাটা মে ভেরি ওয়েল বি দ্য মনোলগ, মানে খুব ভালোভাবে একটা মনোলগও হতে পারে, অফ অ্যান ওল্ড সিম্যান, একজন বৃদ্ধ সিম্যানের, হু, যিনি, দো রিমেম্বারিং দ্য সাফারিংস অ্যাট সি, যে সমুদ্রে ভোগান্তির কথা স্মৃতিচারণ করছেন, ইয়েট হ্যাজ আ রেস্টলেস স্পিরিট, তবুও একটা অদম্য ইচ্ছে রয়েছে, অ্যান্ড এ প্যাগান ফ্যাসিনেশন রয়েছে, একটা টান রয়েছে, ফর এ সেলার্স লাইফ, একটা নাবিকের জীবনের জন্য। A feeling of contempt for earthly luxuries and his yearning to set forth on the voyage lead him to think of future life and the fleeting nature of earthly joys. A feeling of contempt, ঘৃণার একটা অনুভূতি, for earthly luxuries. So contempt for earthly luxuries, a feeling of contempt for earthly luxuries, পার্থিব যে লাক্সুরিজগুলো রয়েছে, বিলাসবহুল যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর প্রতি ঘৃণার একটা অনুভূতি, অ্যান্ড হিজ ইয়ার্নিং টু সেট ফোর্থ অন এ ভয়েজ, এবং এই ভ্রমণে বেরিয়ে পড়ার তার যে আকুল আকাঙ্ক্ষা, ইয়ার্নিং আকুল আকাঙ্ক্ষা,
লিড হিম টু থিঙ্ক অফ ফিউচার লাইফ, এটা তাকে ভবিষ্যৎ জীবনকে নিয়ে ভাবায়। অ্যান্ড দ্য ফ্লিটিং নেচার অফ আর্থলি জয়েস, এবং এই যে পার্থিব জয়, আর্থলি জয়েস, এই পার্থিব যে মান্ডেন জয়গুলো সেগুলোর ফ্লিটিং নেচারটা, ফ্লিটিং নেচার বলতে ক্ষণস্থায়িত্বটা, যে এই আছে এই নেই, এই ফ্লিটিং নেচার অফ আর্থলি জয়েস সেগুলোকে নিয়ে তাকে ভাবায়। নেক্সট আসছে দ্য ওয়াইফস ল্যামেন্ট। দ্য ওয়াইফস ল্যামেন্ট ইজ অ্যান ইলিজিয়াক ল্যামেন্ট অফ এ ওম্যান হুজ হাজব্যান্ড ইজ ইন এক্সাইল। ওয়াইফস ল্যামেন্টটা হলো একটা ইলিজিয়াক ল্যামেন্ট অফ এ ওম্যান, একটা মহিলার একটা ইলিজিয়াক ল্যামেন্ট হুজ হাজব্যান্ড ইজ ইন এক্সাইল, যার হাজব্যান্ড নির্বাসনে রয়েছে, ইজ ইন এক্সাইল। এক্সাইল মানে হচ্ছে নির্বাসনে থাকা, নির্বাসিত হয়ে আছেন। বিং সেপারেটেড ফ্রম আর হাজব্যান্ড, তার হাজব্যান্ডের কাছ থেকে সেপারেট হয়ে, সি ওয়াজ ফোর্সড বাই হার ফো, তার শত্রুরা তাকে বাধ্য করেছে টু লিভ ইন ওয়াইল্ডারনেস, বন্যতার মধ্যে বসবাস করতে। মেবি সি স্টার্টেড লিভিং ইন আ কেভ ইন আ ফরেস্ট, যে সম্ভবত সে একটা জঙ্গলের গুহাতে বাস করছিল, দ্যাটস ওয়াই ওয়াইল্ডারনেস। ফুল অফ দ্য ডেসপেয়ার অফ সেপারেশন, দ্য ওয়াইফ tears her passion to tatters and calls down a curse upon the foe. ফুল অফ দ্য ডেসপেয়ার অফ সেপারেশন, এই সেপারেশন হয়েছে, তার হাজব্যান্ডের থেকে সে আলাদা হয়ে গেছে, এটার যে হতাশাটা তাতে পূর্ণ হয়ে, ফুল অফ দ্য ডেসপেয়ার অফ সেপারেশন, এই সেপারেশনের হতাশাতে পূর্ণ হয়ে, দ্য ওয়াইফ tears her passion to tatters, দ্য ওয়াইফ tears her passion to tatters, এই স্ত্রী, এই ওয়াইফটা তার যে প্যাশন, গভীর ভালোবাসা, গভীর আবেগ, সেগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। এই টিয়ার্স টু ট্যাটার মিনস হচ্ছে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া। তো প্যাশনগুলোকে, তার যে গভীর আবেগগুলোকে, সেই ভাবাবেগগুলোকে সে যেন ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে। অ্যান্ড কলস ডাউন আ খাস আপন দ্য ফো, এবং তাদের শত্রুদের প্রতি একটা অভিশাপ সে দিচ্ছে, অভিশাপ নিয়ে আসছে, শত্রুদেরকে সে অভিশাপ দিচ্ছে। সি ফাইন্স ফর হার ফর্মার ডেজ অফ ওয়ার্ম কনজুগাল লাইফ, সি ফাইন্স, সে আকুলভাবে আকাঙ্ক্ষা করছে, ফর হার ফর্মার ডেজ অফ ওয়ার্ম কনজুগাল লাইফ, তার আগেকার সেই উষ্ণ দাম্পত্য প্রেম, উষ্ণ দাম্পত্য প্রেমের সেই আগেকার দিনগুলোকে সে চাইছে, আকাঙ্ক্ষা প্রকাশ করছে তার জন্য। দ্য পোয়েট হিয়ার সাকসেসফুলি প্রেজেন্টস দ্য ফ্যাশনেট ইয়র্নিং অফ এ লাভিং অ্যান্ড ডিস্ট্রেসড হার্ট। দ্য পোয়েট, কবি, হিয়ার এখানে সাকসেসফুলি প্রেজেন্টস, খুব সফলতার সঙ্গেই উপস্থাপনা করেন, দ্য ফ্যাশনেট ইয়র্নিং, গভীর আবেগপূর্ণ, গভীর প্রেমপূর্ণ যে আকাঙ্ক্ষাটা, অফ এ লাভিং অ্যান্ড ডিস্ট্রেসড হার্ট, এই প্রেমপূর্ণ হতাশাগ্রস্ত হৃদয়ের। তাহলে এই প্রেমপূর্ণ হতাশাগ্রস্ত হৃদয়ের যে আকুল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটাকে কবি সফলতার সঙ্গে উপস্থাপনা করেন। নেক্সট, দ্য হাজব্যান্ডস মেসেজ। দ্য হাজব্যান্ডস মেসেজ ইজ প্রবাবলি এ সিকল টু দ্য ফর্মার পোয়েম। The husband's message is probably a sequel to the former poem. Sequel means এর পরিপূরক হিসেবে আমরা ধরতে পারি। এর আগেরটা আমরা পড়লাম দ্য ওয়াইফস ল্যামেন্ট, তার পরিপূরক, সেটাকে যেন সম্পূর্ণতা প্রদান করছে দ্য হাজব্যান্ডস মেসেজ, এই কবিতাটা। ফর্মার পোয়েম, আগেকার কবিতা, দ্যাট মিনস আমরা আগে যেটা পড়লাম বলতে দ্য ওয়াইফস ল্যামেন্ট। দ্য পোয়েম ইজ ইন দ্য ফর্ম অফ এ মেসেজ এনগ্রেভড অন এ উডেন স্টাফ ইন রুনিক লেটার্স। দ্য পোয়েম ইজ ইন দ্য ফর্ম অফ এ মেসেজ, কবিতাটা একটা মেসেজের রূপে রয়েছে, এনগ্রেভড যেটা খোদাই করা আছে যে মেসেজটা, অনেক উডেন স্টাফ, একটা কাঠের গুঁড়ির উপরে, উডেন স্টাফের উপরে, ইন রুনিক লেটার্স, রুনিক হরফে লেখা আছে। রুনিক লেটার্স তোমরা আগেও এটা আলোচনা করা হয়েছিল যে রুনিক হচ্ছে এ টাইপ অফ লেটার্স, এক ধরনের হরফ, যেমন আমাদের ইংলিশ অ্যালফাবেট রয়েছে, বেঙ্গলি অ্যালফাবেট রয়েছে, হিন্দি অ্যালফাবেট রয়েছে। সিমিলারলি রুনিক ইজ অলসো আ টাইপ অফ লেটার্স, এক ধরনের হরফ। এই রুনিক লেটার্সে মেসেজটা এনগ্রেভড করা আছে একটা উডেন স্টাফের উপরে। দ্য মেসেজ এসিওস দ্য ওয়েটিং ওয়াইফ অফ আ হাজব্যান্ডস লাভ। দ্য মেসেজ এসিওস দ্যাট মিনস সুনিশ্চিত করা। এই বার্তাটা, মেসেজটা যেটা ওই উডেন স্টাফের উপরে এনগ্রেভ করা আছে, সেটা অ্যাসিওস করছে, সুনিশ্চিত করছে দ্য ওয়েটিং ওয়াইফ, ওই অপেক্ষারত স্ত্রীকে, অফ আর হাজব্যান্ডস লাভ, তার হাজব্যান্ডের প্রেমের কথা। দ্য হাজব্যান্ড ইজ প্রবাবলি ইন এক্সাইল, হাজব্যান্ড সম্ভবত নির্বাসনে রয়েছে, ইন সাম ফরেন ল্যান্ড, কোনো বিদেশ ভূমিতে। ফ্রম হোয়ার হি অ্যাসিওস হার, যেখান থেকে সে তাকে সুনিশ্চিত করছে, যে হার বলতো ওয়াইফকে, অফ হিজ লাভ, তার প্রেমের কথাটা, অ্যান্ড ডিভোশন, এবং তার যে ডিভোশন উৎসর্গটা রয়েছে টু হার, তার প্রতি, তাহলে তার স্ত্রীর প্রতি লাভ এবং ডিভোশন এটাকে অ্যাসিওস করছে। হি হ্যাজ সেপারেটেড
he has prepared, not separated, it is prepared. He has prepared a new home for her. সে তার জন্য একটা নতুন বাড়ি প্রস্তুত করেছে, and calls on her, এবং তাকে ডাকছে to sail there, সেখানে যাওয়ার জন্য, in the spring, বসন্তের সময়, when the কাকু would sing, যখন কাকু কোকিল পাখি যখন গান গাইবে সেই সময় তাকে যাওয়ার কথা বলছে। নেক্সট, উলফ অ্যান্ড এড ওয়াকার। উলফ অ্যান্ড এড ওয়াকার ইজ প্রবাবলি এ ড্রামাটিক মনোলগ। এটা সম্ভবত একটা ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের কবিতা। এটা আমরা যখন ড্রামাটিক মনোলগ নিয়ে আলোচনা করব সেই সময় ডিটেলসে আমরা ড্রামাটিক মনোলগ সম্বন্ধে আলোচনা করব। তো উলফ অ্যান্ড এড ওয়াকার এটা হলো সম্ভবত একটা ড্রামাটিক মনোলগ। দ্য স্পিকার ইজ এ ওম্যান, এখানে স্পিকার হলো একজন মহিলা, অ্যান্ড অ্যাপারেন্টলি এ ক্যাপটিভ ইন এ ফরেন ল্যান্ড, এবং বাহ্যিকভাবে যেটাকে মনে হচ্ছে তিনি বন্দী হয়ে রয়েছেন, ওই মহিলাটা বন্দী হয়ে রয়েছে, ক্যাপটিভ বন্দী হয়ে থাকা, ইন এ ফরেন ল্যান্ড, একটা বিদেশ ভূমিতে। সি লংস ফর উলফ, সে উলফের জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করছে। হার আউটলড লাভার, তার আউটলড বলতে আমরা এখানে অবৈধ বলতে পারি, তার অবৈধ প্রেমিক, তার প্রতি সে আকাঙ্ক্ষা প্রকাশ করছে। হার হাজব্যান্ড এডওয়ার্সার ইজ টাইরানিক্যাল, তার হাজব্যান্ড এডওয়ার্সার হচ্ছে সে খুব অত্যাচারী। অ্যান্ড সি এন্ট্রিটস উলফ, এবং সে উলফের কাছে অনুরোধ করছে। সি দ্যাট মিনস দ্য ওম্যান এন্ট্রিটস উলফ, উলফের কাছে অনুরোধ করছে টু সেভ হার ফ্রম হার প্রেজেন্ট ডিস্ট্রেস, তার এই বর্তমান দুর্দশা থেকে তাকে রক্ষা করার জন্য। হার প্রেজেন্ট ডিস্ট্রেস, বর্তমান দুর্দশা। ইন্টেন্সলি পার্সোনাল, মানে খুবই ব্যক্তিগতভাবে। ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েমস, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েমস, মানে আগেকার ইংরেজ কবিতাগুলোর মধ্যে একটা। ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ইংলিশ পোয়েমস, আগেকার দিকের ইংরেজি কবিতাগুলোর মধ্যে একটা। টু হ্যাভ এ প্রনাউন্সড অ্যামুরাস বেন্ট, এখানে একটা অ্যামুরাস বেন্ট রয়েছে, অ্যামুরাস একটা ঝোঁক রয়েছে, অ্যামুরাস মানে খুব প্রেম পরিপূর্ণ আর কি, একটা অ্যামুরাস বেন্ট রয়েছে এই কবিতাটার মধ্যে। নেক্সট, দ্য রুইন or the ruined burg. The ruin or the ruined burg. The ruin is an elegy on a ruined city with crumbling walls and departed glory. রুইনটা হলো একটা ইলিজি অন এ রুইন্ড সিটি, মানে একটা ধ্বংসাবশেষে বা ধ্বংস হয়ে যাওয়া একটা নগরীকে নিয়ে, এটা রুইন্ড সিটিকে নিয়ে লেখা। উইথ ক্রাম্বলিং ওয়ালস, তার দেওয়ালগুলো ধসে পড়েছে, অ্যান্ড ডিপার্টেড গ্লোরি, এবং যার যে গ্লোরিটা, চমৎকারিত্বটা, চাকচিক্যটা ছিল সেটা ক্ষয়ে গেছে। The city is conjectured to be a ruined Roman city. The city is conjectured, এই সিটিটাকে ধরে নেওয়া হচ্ছে to be a ruined Roman city, যে একটা ধ্বংস হয়ে যাওয়া রোমান সিটি, such as বাথ হতে পারে। বাথ হচ্ছে একটা খুব বিখ্যাত রোমান সিটি ছিল at the then time. The poet then turns to contemplating the general mutability of things. The poet then turns, তারপরে কবি ঘুরেন, to contemplating the general mutability of things, যে থিংসদের, জিনিসপত্রের যে জেনারেল মিউটেবিলিটি রয়েছে। মিউটেবিলিটি, মিউট তোমরা জানো যে রিমোটে থাকে, মিউট মানে নির্বাক হয়ে যাওয়া। তো জিনিসপত্রের মধ্যে যে নির্বাকতা রয়েছে সেটার প্রতি তিনি ধ্যানমগ্ন হন। দ্য পোয়েম ইজ অ্যান ইলিজি উইথ আ ডিফারেন্স, অ্যাজ ইট মোর্নস নট দ্য ডেথ অফ অর মিসফরচুন অফ এ পার্সন বাট অফ আর উইন্ড সিটি। দ্য পোয়েম ইজ অ্যান ইলিজি, এই পোয়েমটা হলো একটা ইলিজি উইথ এ ডিফারেন্স, একটা আলাদা ধরনের ইলিজি। অ্যাজ ইট মোর্নস নট দ্য ডেথ অর মিসফরচুন অফ এ পার্সন, যেহেতু এটার মধ্যে দুঃখ প্রকাশটা থাকছে না। দ্য ডেথ অর মিসফরচুন অফ এ পার্সন, কোনো ব্যক্তির মৃত্যু বা মিসফরচুন, দুর্ভাগ্যকে নিয়ে এর মধ্যে মর্নিং, শোক প্রকাশ থাকছে না। বাট অফ এ রুইন্ড সিটি, এটা একটা রুইন্ড সিটিকে নিয়ে শোক প্রকাশ করছে। যে এই পোয়েমটা একটা আলাদা ধরনের ইলিজি এখানে, যে অন্যান্য ইলিজিগুলোকে আমরা দেখতে পাচ্ছি কি না কোনো কিছু একটা মৃত্যু বা মিসফরচুন, কোনো একটা পার্সনের মৃত্যু বা মিসফরচুনকে নিয়ে সেখানে মর্নিং রয়েছে, দুঃখ প্রকাশ রয়েছে। বাট ইন দিস পোয়েম দ্য রুইন, এখানে যে দুঃখ প্রকাশটা রয়েছে সেটা রয়েছে একটা রুইন্ড সিটির উপরে। ইট carefully, and I hope that you will all understand it. Okay, today up to this, bye bye.